আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দু। নগদ নিয়ে কিছু নগদ কথা বলার জন্য আমি মোহাম্মদ বিলাল হোসেন আবার এসেছি আপনাদের মাঝে বর্ণমালা অ্যালফাবেট চ্যানেলের পক্ষ থেকে। আর একটা কথা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। শুরুতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। এবার সার্চ বক্সে লিখব dp.gov.db। এটা লিখে কিবোর্ডের এন্টার বোতাম প্রেস করলেও হবে, অথবা নিচে যে লিংক দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলেও ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। আমি এন্টার বোতামটি প্রেস করে দিলাম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটটি চলে এসেছে। পেজটাকে একটু স্ক্রল ডাউন করে নিচে নামবো। আভ্যন্তরীণ সেবাসমূহ দেখতে পাচ্ছেন এই পাশে ডান পাশে। গুরুত্বপূর্ণ লিঙ্ক আরেকটু নিচে নামলে পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন আরেকটু নিচে আছে নগদের উপবৃত্তি প্রদানের পোর্টাল লিঙ্ক। এটাতে ক্লিক করে আমরা এই লিঙ্কটাতে প্রবেশ করব। করার পরে ইন্টারফেসটি আসবে। আসলে আপনি এখানে শুরুতে দেখতে পাচ্ছেন ইউজার নেম, পাসওয়ার্ড। ইউজার নেমটা হচ্ছে প্রত্যেকটা বিদ্যালয়ের ইএমআইএস কোড, আর পাসওয়ার্ডটি নগদ থেকে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের নিকট প্রেরণ করবে এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয় প্রত্যেক প্রধান শিক্ষককে এটা দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটা পাওয়ার পর আপনি পাসওয়ার্ড এখানে দিবেন, দিয়ে লগইন যে বাটনটি দেখতে পাচ্ছেন নিচে এটাতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তী ধাপগুলো কেমন হবে চলুন আমি সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা এটা একটু পড়ে নেবেন বা দেখে নেবেন। আমি তারপরের ধাপে চলে যাচ্ছি। আপনি যখন প্রবেশ করবেন পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, লগইন করার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। অনেকটা এরকমের হতে পারে, হুবহু যে এটা হবে তা নয়। চেঞ্জ পাসওয়ার্ডের অপশন আপনি দেখতে পেতে পারেন, অথবা রিসেট পাসওয়ার্ড এই অপশনটিও আপনি দেখতে পারেন। তাহলে যেটা পাবেন সেটাতে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন, কারণ এখানে পাসওয়ার্ডটা হচ্ছে কমন পাসওয়ার্ড, সবার পাসওয়ার্ডটা একই রকম এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো পাসওয়ার্ড চেঞ্জের অপশনটাতে ক্লিক করার পর আপনি হয়তো এরকমের দেখতে পেতে পারেন টাইপ ওল্ড পাসওয়ার্ড, মানে পুরাতন পাসওয়ার্ডটি লিখুন, টাইপ প্রিভিয়াস পাসওয়ার্ড অথবা পূর্বের পাসওয়ার্ডটি লিখুন, যে কোনো একটা থাকতে পারে। এরপর আপনি তখন পাশে এই বক্সের মধ্যে পুরনো পাসওয়ার্ডটি লিখে দেবেন, টাইপ নিউ পাসওয়ার্ড। এরপর আপনি নতুন একটি পাসওয়ার্ড তৈরি করবেন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, স্যাম্বলস এগুলোর সংমিশ্রণে একটা পাসওয়ার্ড আপনি তৈরি করে এই বক্সের মধ্যে লিখে দেবেন। কনফার্ম নিউ পাসওয়ার্ড, অর্থাৎ নতুন পাসওয়ার্ডটি আপনি আবার এখানে লিখবেন। লেখার পর এরপরে আপনি সেভ যদি বাটন দেখতে পান তাহলে সেভে দেবেন, সাবমিট পেলে সাবমিটে দেবেন, অথবা কিপ দ্য চেঞ্জ যেটা দেখতে পান যে কোনো একটাতে আপনি ক্লিক করবেন, করলে আপনার এটা সেভ হয়ে যাবে। অথবা এমনও হতে পারে যে আপনি দেখলেন যে পুরনো পাসওয়ার্ড লেখার কোনো অপশন নেই, তাহলে আপনি নতুন পাসওয়ার্ড লিখে দেবেন, কনফার্ম করে দেবেন পাসওয়ার্ডটা, এরপর আপনি সেভ করে দেবেন বা সাবমিট কিপ দ্য চেঞ্জ যেটাই থাকে, যে কোনো একটি বাটন যেটা থাকে সেটাতে ক্লিক করে দেবেন। আর যদি এমন হয় যে কোনোটাই নেই তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, তখন সেক্ষেত্রে হয়তো নেক্সট থাকতে পারে, তাহলে আপনি নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। আপনার এটা স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়ে যাবে। এরপর আপনি এই ইন্টারফেসটি দেখতে পাবেন। এখানে আছে ইনফরমেশন অফ হেড টিচার, প্রধান শিক্ষকের যে তথ্যগুলো, প্রধান শিক্ষকের নাম, মোবাইল নাম্বার লিখবেন, জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন, 17 ডিজিটেরটা দিতে পারেন। আবার কারো যদি 10 ডিজিটের স্মার্ট কার্ড হয় তাহলে আপনি অফিসে যোগাযোগ করে নেবেন কোনটা দিলে সুবিধা হয়। এরপরে জিমেইল আইডি বা ইমেল আইডি যেটা সেটা দেবেন। এরপর টাইপ অফ অর্গানাইজেশন, প্রতিষ্ঠানের ধরন যেটা, এটাতে ড্রপডাউন বাটন থাকবে, আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এভাবে একটি অপশন ভেসে উঠবে, আপনি সিলেক্ট করে নেবেন আপনার প্রতিষ্ঠান কোনটি বা ধরন কোনটি। সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথমে থাকবে, তো এটাতে যেটা আপনার প্রতিষ্ঠান যেই ধরনের সেটাতে ক্লিক করলে ওটা ওখানে চলে যাবে। এরপর হচ্ছে ক্লাস্টারের নামটা লিখতে হবে। লেখার পর তারপর আপনি এখানেও হয়তো সেভ, সাবমিট, কিপ দ্য চেঞ্জ যে কোনো একটি বাটন আপনি দেখতে পেতে পারেন অথবা নাও দেখতে পারেন। যদি পান তাহলে যেটা পাবেন সেটাতে ক্লিক করে এই তথ্যগুলো সংরক্ষণ করে ফেলবেন। তবে এখানে কথা হচ্ছে যে এই তথ্যগুলো যে সবগুলো তথ্য আপনাকে নতুন করে লিখতে হবে এমন নয়, কিছু তথ্য এখানে দেওয়া থাকবে। যদি পরিবর্তন করা লাগে তাহলে করে নেবেন, আর যদি পরিবর্তন করা না লাগে তাহলে যেভাবে আছে সেভাবেই থাকবে। এরপরে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। যদি সেভের অপশন বা বাটন না পান তাহলে হয়তো নেক্সট পেতে পারেন, তাহলে নেক্সটে ক্লিক করে আপনি সামনে এগিয়ে যাবেন। এই জিনিসগুলো আপনারা পড়ে নেবেন। আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি, ভিডিওটা যেন লম্বা না হয়, দীর্ঘ না হয়, আমি সেই চেষ্টাটাই করছি। এই ছকটি একটু দেখুন সবাই, ইনফরমেশন অফ অল এনরোলড স্টুডেন্টস। এখানে যে ছাত্রছাত্রীরা আছে সকল ছাত্রছাত্রীর তথ্যগুলো আসবে, ছাত্রছাত্রীর নাম আসবে, এখানে তাদের জন্ম নিবন্ধন নাম্বার আসবে। জন্ম নিবন্ধনের ব্যাপারে কথা হচ্ছে যদি এমন কোনো ছাত্রছাত্রী থেকে থাকে, আমি আশা করব যে এই ধরনের নেই, যদি থেকে থাকে যে জন্ম নিবন্ধন নাই তাহলে এটা কোনো বিকল্প নাই, জন্ম নিবন্ধন সংগ্রহ করে নিতে হবে, করে নিতে হবে, জন্ম নিবন্ধনের নাম্বার এখানে দিতে হবে। এখন পর্যন্ত আমার যতটুকু জানা এটার কোনো বিকল্প অপশন নেই। শ্রেণী, রোল নাম্বার, তারপরে জেন্ডার সেটা লিখতে হবে। এরপরে সুবিধাভোগী অথবা সুবিধাভোগীর অবর্তমানে মানে অভিভাবক যিনি
পিতা বা মাতার অবর্তমানে বৈধ কোনো অভিভাবক তার নাম এখানে আসবে। এরপরে হচ্ছে সুবিধাভোগীর সাথে ছাত্রছাত্রীর কি সম্পর্ক সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে সুবিধাভোগীর জাতীয় পরিচয়পত্র 17 ডিজিট হোক বা 10 ডিজিট হোক সেটা এখানে উল্লেখ করবেন। তবে 10 ডিজিটের স্মার্ট কার্ডের যে নাম্বার সেটা উল্লেখ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তার মোবাইলের সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ কিনা, বা মোবাইল দিয়ে তার সিম কার্ডে মেসেজ পাঠিয়ে এটা চেক করলে তার এই জাতীয় পরিচয়পত্র 10 ডিজিটটা দিয়ে তার মোবাইল নাম্বারটা ওখানে এসএমএস রিপ্লাইতে এসএমএস আসছে কিনা। এখানে আমি একটা কথা বলে রাখি, সবচাইতে ভালো হচ্ছে তার সিম কার্ডটি কোন জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে নিবন্ধন করা সেটা জেনে নিয়ে সেভাবে দিবেন আপনারা জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং মোবাইল নাম্বার। এখানে আর বেশি কথা না বলি, পরবর্তী ধাপে গিয়ে একটু দেখার চেষ্টা করি যে আসলে বিষয়টা কিরকম হতে পারে। আপনি অনেকটা হয়তো এই ধরনের দেখতে পাবেন এই ধাপে এসে। সেখানে ছাত্রছাত্রীর নাম, শ্রেণী, রোল নাম্বার, জেন্ডার এগুলো থাকবে, অভিভাবকের নামও থাকবে, তারপরে তাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা 17টা ডিজিট নাও থাকতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে 17 ডিজিটের জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে নিতে হবে। মোবাইল নাম্বার দেয়া থাকবে। এখানে মোবাইল নাম্বার যদি সংশ্লিষ্ট, যেমন এখানে রুমা একজন অভিভাবক আছেন বা সুবিধাভোগী আছেন, তার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে এটা দেখা যাচ্ছে অন্য কারোর নামে, তাহলে এখানে কি করতে হবে, রুমার নামে নিবন্ধিত সিমটা এখানে অন্তর্ভুক্ত করে দিতে হবে। এখন দেখা যাচ্ছে যে রুমার নামে কোনো সিম নিবন্ধিত নেই এবং নেওয়ার কোনো সুযোগ নেই বা তার জাতীয় পরিচয়পত্র নেই, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে হচ্ছে যে এই সিমটা যার নামে নিবন্ধন করা আছে তাদের যদি সকলের সম্মতি থাকে তাহলে আপনি ওই ব্যক্তির নামটা এখানে দিয়ে দেবেন এবং তার জাতীয় পরিচয়পত্রের যার নামে সিমটা নিবন্ধন করা তার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপর দেখা যাচ্ছে যে যখন আপনার এই তথ্যগুলো আপনি দেখবেন সবগুলো ঠিক আছে কিনা, সকল তথ্য যদি যথাযথভাবে পূরণ করা হয়ে যায়, হালফিল করা হয়ে যায়, আপনি আবার এটা দেখে নেবেন ভালো করে। দেখার পর এরপর আপনি চিন্তা করছেন যে এখানে কিছু কিছু ছাত্রছাত্রী দেখা যাচ্ছে যে উপবৃত্তি পাওয়ার জন্য যে শর্তগুলো তারা সেই শর্তগুলো পূরণ করতে পারেনি, সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে সে উপবৃত্তিটা পাচ্ছে না। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো টিক চিহ্ন দেখা যাচ্ছে, এটা চেক করা আছে, চেক বক্স এগুলো। তো আমি হয়তো ধরে নিলাম যে এই যে জয়নাল আবেদিন, সে দেখা যাচ্ছে যে শর্ত পূরণ করতে পারেনি, সে উপবৃত্তি পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি কি করবো, এই টিক চিহ্নটার উপরে একটা ক্লিক করবো, মাউসের লেফট পয়েন্টে জাস্ট একটা ক্লিক করবো। ক্লিক করলে এই টিক চিহ্নটা এভাবে চলে যাবে। তারপর আমি দেখলাম যে আবার দেখলাম যে হয়তো এখানে আছে বিবি মরিয়ম জিদনি, এই হয়তো দেখা যাচ্ছে যে সে উপবৃত্তি শর্ত পূরণ করতে পারেনি, জন্য তাকে উপবৃত্তি দেওয়া যাচ্ছে না। তাহলে এখানে একটা মাউসের লেফট পয়েন্টে ক্লিক করে দেবে, এভাবে টিক চিহ্নটা চলে যাবে। যাওয়ার পর এরপরে আপনি এই তথ্যগুলো আরো একবার ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে তারপরে আপনি এই তথ্যটা কি করবেন, সাবমিট করবেন। একটা সাবমিট বাটন আপনি নিচে পেয়ে যাবেন, এই সাবমিট করে দেবেন। এই সাবমিট করার সাথে সাথে আপনার এই তথ্যটা আপনি আর কোনো এডিট করতে পারবেন না, পারবেন এডিট করতে, কিন্তু সেটা আপনার ফিডব্যাক সহ পরবর্তীতে আপনার কাছে ফেরত আসবে। তো এই জন্য আপনাকে বারবার এটা আগে দেখে নিতে হবে যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। এরপরে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এই তথ্যটা চলে যাবে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে চলে যাবে, তিনি দেখতে পাবেন এই তথ্যগুলো। তখন তিনি এটা ভালো করে দেখবেন, এটা যাচাই বাছাই করবেন। যদি কোনো অসঙ্গতি পেয়ে যান তাহলে সেক্ষেত্রে তিনি এটাতে প্রয়োজনীয় নোট দেবেন। নোট দিয়ে এটাকে সেন্ড ব্যাক করে এই সেন্ড ব্যাক বাটনে ক্লিক করে এই তথ্যটা তিনি আপনার কাছে আবার পাঠিয়ে দেবেন। তখন আপনাকে কি করতে হবে, এই তথ্যগুলো আবার আপনাকে দেখতে হবে কি কি নোট দেওয়া হয়েছে, কি কি বিষয় উল্লেখ করা হয়েছে, ওই জিনিসগুলো সংশোধন করে পরিবর্তন করে এটা আপনাকে আবার সাবমিটে ক্লিক করে আবার প্রেরণ করতে হবে পুনরায়। আর যদি কোনো অসঙ্গতি যদি না থাকে তাহলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় তখন সাবমিট বাটনে ক্লিক করে এটা উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে প্রেরণ করবেন। প্রেরণ করার পর উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এই তথ্যগুলো আবার পুনরায় সবকিছু দেখবেন, সবকিছু ঠিক আছে কিনা যাচাই বাছাই করে তিনি এটাকে অনুমোদন করবেন। তবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তিনি এটাতে নোট দেবেন, প্রয়োজনীয় কি কি সংশোধন করতে হবে, এবং তিনি এই ফাইলটা সেন্ড ব্যাক টু HT অর্থাৎ প্রধান শিক্ষকের নিকট সরাসরি তিনি আবার পাঠিয়ে দিবেন প্রয়োজনীয় ফিডব্যাক সহ। আর যদি কোনো ভুল ত্রুটি না থাকে তাহলে তিনি অ্যাপ্রুভ করে দেবেন, অ্যাপ্রুভে ক্লিক করে তিনি অ্যাপ্রুভ করে ফেলবেন। অ্যাপ্রুভ করার পর এরপরে লিস্ট অফ বেনিফিশিয়ারিজ এই ধরনের একটা লিস্ট আপনি পেয়ে যাবেন PDF ফাইল আকারে। এই লিস্টটা আপনি দেখবেন, এখানে থাকবে প্রধান শিক্ষকের স্বাক্ষর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের স্বাক্ষর থাকবে, উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের স্বাক্ষরও থাকবে এর মধ্যে। তো প্রধান শিক্ষকের স্বাক্ষরটা কিভাবে এখানে অন্তর্ভুক্ত হবে এই বিষয়টা আপনারা অফিসে যোগাযোগ করে জেনে নেবেন। তার সাথে সাথে আপনি টপ শিটও দেখতে পাবেন, এখানে থাকবে সকল ছাত্রছাত্রীর শ্রেণীভিত্তিক তথ্য, আপনার বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীর তথ্য পাবেন। পাশাপাশি সুবিধাভোগী ছাত্রছাত্রী তারা কতজন আছে সেই তথ্যটা আপনি দেখতে পাবেন। এবং এখানে প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের স্বাক্ষর সম্বলিত এই শীটটি আপনি দেখতে পাবেন। এখানে বিষয়টা হচ্ছে যে কিরকম, ওই যে আমি টিক চিহ্ন তুলে দিয়েছিলাম যে যারা উপবৃত্তি পাচ্ছে না, ওই সংখ্যাটা এখানে এসে কমে যাবে। অর্থাৎ আপনার সর্বমোট ছাত্রছাত্রীর তুলনায়
সুবিধাভোগী ছাত্রছাত্রীর সংখ্যাটা একটু কম হবে। এই হচ্ছে প্রথম ধাপের কাজ। এরপরে দ্বিতীয় ধাপে যে আমরা যেটা দেখতে পাবো, এই যে শীটটা, আবার এখানে একটা বলে রাখি, এই শীটটা আপনি ডাউনলোডও করতে পারবেন। তো আপনাকে খুঁজে নিতে হবে উপরে ডানে বামে কোথায় ডাউনলোডের অপশনটা আছে কিনা। হয়তো আপনি ডাউনলোডের এরকম বাটন পেয়ে যেতে পারেন, অথবা এই যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন এরকমেরও থাকতে পারে। তো যেটা থাকুক আপনি এটা খুঁজে নিয়ে এভাবে ডাউনলোড করে নেবেন, অথবা যদি এটা হচ্ছে প্রিন্ট বাটন, এইটাতে ক্লিক করে আপনি সরাসরি প্রিন্টার কানেক্টেড থাকলে প্রিন্ট করে নিতে পারেন। আমরা তার পরবর্তী ধাপে চলে যাই। এর পরবর্তী ধাপটা হচ্ছে যখন উপবৃত্তির চাহিদাটা প্রেরণ করতে। আচ্ছা, এবার দ্বিতীয় ধাপে এসে আমরা দেখব যে উপবৃত্তির চাহিদাটা কিভাবে প্রেরণ করতে হবে সেটা। ছাত্রছাত্রীদের নাম, তাদের জন্ম নিবন্ধন নাম্বার, শ্রেণী, রোল নাম্বার, জেন্ডার, সুবিধাভোগীর নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার, মোবাইল নাম্বার, এসব কিছু থাকবে। এগুলো দেয়া কারণ এগুলো ইতিপূর্বে আপনি আপলোড করে দিয়েছেন। এইবার হচ্ছে যে এখানে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ঘরের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে, পাশে টাকার অঙ্ক লেখা আছে, কে কত টাকা করে কাকে দেওয়া হচ্ছে। তো এখানে আপনি দেখতে পাবেন যে 3 মাসের মধ্যে 3 মাসের উপবৃত্তি পাওয়ার যে শর্তগুলো যদি সবাই পূরণ করতে পারে তাহলে যে টাকা আছে সেটা যেভাবে আছে এভাবে থেকে যাবে। আর যদি এমন হয় কোনো ছাত্রছাত্রী দেখা গেল যে সে উপবৃত্তি পাওয়ার যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করতে পারেনি, সেক্ষেত্রে আপনি তখন কাকে বাদ দেবেন। যে হয়তো দেখা যাচ্ছে যে এই মাসটাতে সে পাবে না, তাহলে আপনি কি করবেন, এই টিক চিহ্নটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে টিক চিহ্নটা চলে যাবে, সাথে সাথে টাকার অঙ্কটা এখানে পরিবর্তিত হয়ে যাবে। এরপরে আপনি আরো দেখলেন, দেখা যাচ্ছে যে এখানে এসে আরেকজনকে হয়তো দেখা যাচ্ছে যে এই মাসে পাবে না, তাহলে আপনি এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে তখন এটা এখান থেকে টিক চিহ্নটা উঠে যাবে, উঠে গিয়ে এখানে টাকার অঙ্ক চলে আসবে। আবার যদি এমন হয় যে না, ভুলবশত এটাতে একটা ক্লিক পড়ে গেল, আসলে টাকাটা পাবো, তাহলে এখানে আবার ক্লিক করে দেবেন, আবার টিক চিহ্নটা চলে আসবে। এরপরে এসে আপনি দেখতে পেলেন যে এখানে এসে এই 2 মাসেরই পাচ্ছে না, তাহলে আপনি কি করবেন, প্রথমে এটাতে একটা ক্লিক করবেন, তারপরে এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন। করলে কি হবে, এই টিক চিহ্নগুলো উঠে যাবে, টাকার অঙ্কটা কমে যাবে। টাকার অঙ্কটা যখন কমে গেল, যাওয়ার পর এরপরে আপনি দেখবেন আবার এখানে যে তথ্যগুলো আছে, যে টাকার অঙ্কগুলো দেয়া আছে বা কোন কোন মাসে পাচ্ছে সবকিছু ঠিক আছে কিনা আবার আপনাকে এটা বারবার দেখে নিতে হবে যেন কোনো অসঙ্গতি না থাকে। এরপরে যদি দেখেন যে সবকিছু ঠিকঠাক আছে, তাহলে এবার সাবমিট বাটনটিতে ক্লিক করে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। যাওয়ার পর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় তার আইডি থেকে এটা দেখবেন, তিনি দেখবেন এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোনো অসঙ্গতি আছে কিনা। যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে তিনি এটাতে প্রয়োজনীয় নোট দেবেন, নোট দিয়ে সেন্ড ব্যাক বাটনটিতে ক্লিক করে এটা আবার প্রধান শিক্ষকের কাছে পাঠিয়ে দেবেন। তাহলে সেক্ষেত্রে প্রধান শিক্ষককে প্রয়োজনীয় সংশোধন করে আবার এটাকে সাবমিট করতে হবে পূর্বের ন্যায়। আর যদি কোনো অসঙ্গতি না থাকে তাহলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এটাকে সাবমিট করে দেবেন উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডি। এবার উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এই তথ্যগুলো ভালো করে দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা, কারা পাচ্ছে না বা পাচ্ছে, কতটুকু কি আছে না আছে যাচাই বাছাই করার পর তিনি এই তথ্যগুলো দেখবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তিনি সেক্ষেত্রে এটাতে নোট দিবেন, নোট দিয়ে সেন্ড ব্যাক টু এইচটি অর্থাৎ প্রধান শিক্ষকের নিকট সরাসরি পাঠিয়ে দেবেন। এবার প্রধান শিক্ষক আবার কি করবেন, এই তথ্যগুলোকে সংশোধন করে সাবমিট যে বাটন পূর্বের মতো আবার সাবমিট করে পাঠিয়ে দেবেন। আর যদি কোনো অসঙ্গতি না থাকে তাহলে সরাসরি উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এটাকে অ্যাপ্রুভ করে দেবেন, অনুমোদন করে দেবেন। অনুমোদন করার পর এরপরে কি কাজ আছে আমরা সেটা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন, একটু পড়ি। উপবৃত্তি পোর্টালে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যক্রম। উপজেলা শিক্ষা অফিসার তার আইডি থেকে তার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তি তালিকা ও চাহিদাপত্র যাচাই বাছাই করে অনুমোদন করবেন। চাহিদাপত্রের এনওসি তে প্রতি স্বাক্ষরের জন্য ইউএনও এর আইডিতে প্রেরণ করবেন। উপবৃত্তি পোর্টালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যক্রম। উপজেলা নির্বাহী অফিসার উপবৃত্তির এনওসি তে সঠিকতা যাচাই করে অনলাইনে প্রতি স্বাক্ষর করবেন। আরো আছে অনেকগুলো লেখা, আপনারা পড়ে নেবেন, আমি ভিডিওটা দীর্ঘ করতে চাচ্ছি না। উপবৃত্তি পোর্টালে মনিটরিং কর্মকর্তার কার্যক্রম। মনিটরিং অফিসার তার আইডি থেকে তার জেলা বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতে ও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। উপবৃত্তির পোর্টালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যক্রম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার আইডি থেকে তার জেলার বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতে ও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। যেমন যাই আছে এগুলো আপনারা পড়ে নেবেন, আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। যখন আপনার অনুমোদনের সকল কার্যক্রমটা সম্পন্ন হয়ে যাবে তখন আপনার আইডিতে এই ধরনের একটা চার্ট আপনি দেখতে পাবেন। তো সেখানে সকল ছাত্রছাত্রীদের নাম থাকবে, অর্থাৎ যারা সুবিধাভোগী উপবৃত্তি যারা পাবে তাদের নামগুলো থাকবে এখানে। পাশাপাশি তারা কে কত টাকা পাচ্ছে এই জিনিসটাও থাকবে। এটা একটা পিডিএফ ফাইল আকারে থাকার সম্ভাবনা বেশি। আর পিডিএফ ফাইল আকার থাকলে তখন আপনি কি করবেন, এটাকে ডাউনলোড করার সুযোগ থাকবে। এরকম ডাউনলোড বাটন আপনি দেখতে পারেন, হয়তো এরকম দেখতে পেতে পারেন, অথবা এটা দেখতে পারেন। যদি এরকম হয় তাহলে আপনি এটাকে এই বাটনটিতে ডাউনলোড বাটন এটাতে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নেবেন, অথবা প্রিন্ট করে নিতে পারেন। তো ডাউনলোড করে আপনাকে এটা প্রিন্ট করে এটা হার্ড কপিটা আপনাকে সংরক্ষণ করতে হবে, অফিস কপি, যেটা অফিস কপি হিসাবে এটা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। এরপরে হচ্ছে যে কি, চলুন আরেকটু বিষয় জানি। সর্বশেষ যে নির্দেশনা আছে সেটা কি আছে। ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ কর্তৃক প্রস্তুতকৃত উপবৃত্তির পোর্টালে সুবিধাভোগীদের তথ্যসমূহ লাইভ এন্ট্রির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা সমূহ।
এক, প্রধান শিক্ষকগণ তাদের শিক্ষা প্রতিষ্ঠানের EMIS কোড, তো এটাতে যে কথাগুলো আছে আমি বলেছি এগুলো অলরেডি। এরপর দেখুন 2, পোর্টালে মায়ের NID নাম্বার ও উক্ত NID কর্তৃক রেজিস্ট্রেশনকৃত সিম ব্যবহার, এই বিষয়টাও আমি বলেছি। তারপরে 3, বার্ষিক পরীক্ষা প্রতি বিষয়ে 40% নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির সুবিধাভোগী হিসেবে নির্বাচিত করতে হবে। তারপরে আছে 4, নগদ পোর্টালে 2019-20 অর্থ বছরের তৃতীয় কিস্তিতে জানুয়ারি-মার্চ 2020 রূপালী ব্যাংক শিওর ক্যাশ কর্তৃক যে সকল সুবিধাভোগীকে উপবৃত্তি প্রদান করা হয়েছিল তাদের ডাটা সমূহ প্রদর্শিত হতো। তাহলে আমি যে বলেছিলাম পূর্বে যে তথ্যগুলো দেয়া থাকবে এগুলাতে সংশোধন বা পরিবর্ধন বা কিছু সংশোধন করা লাগবে, সবকিছুই যে লিখতে হবে এমন নয় কিন্তু, কারণ এই তথ্যগুলো আমরা ইতিপূর্বে আপলোড করেছি শিওর ক্যাশে এক্সেল ফাইলের মাধ্যমে। এখন প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, এই কারণে হয়তো আমরা এই সুবিধাটা পেয়ে যাব। এই ডাটা সমূহ হতে প্রয়োজন অনুযায়ী সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করে 2020 সালের উপবৃত্তির সুবিধাভোগীদের তালিকা এবং 2019-2020 অর্থ বছরের 4 এপ্রিল থেকে জুন 2020 কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণের উপযোগী চাহিদা পোর্টালে লাইভ এন্ট্রির আগামী 10/1/2021 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। এই বিষয়ে একটি নির্দেশিকা পোর্টালে প্রদান করা হয়েছে। 5, নগদের উপবৃত্তি পোর্টালের লিংক হলো fesp.mynogod.com/login। ইউজার আইডি হলো শিক্ষা প্রতিষ্ঠানের EMIS কোড, তো এটা আমি ইতিপূর্বে বলেছি। মাঠ পর্যায়ে সকল কর্মকর্তাগণ পোর্টালে লাইভ এন্ট্রি সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসায় 09609616167 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন এখানে একটা বিষয় বলি, এই যে নাম্বারটা দেওয়া হয়েছে আসলে এখানে সমস্যা হয়তো অনেকের হতে পারে, অনেকের যোগাযোগ করার প্রয়োজন হতে পারে। তাহলে হয় যে যদি আপনি এখানে ফোন করলেন কিন্তু আপনি লাইন পেলেন না, বিজি পেলেন বা সংযোগ পেলেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো আমি একটু শর্টকাটে আপনাদেরকে আরেকটা শর্টকাট কৌশল দেখিয়ে দিচ্ছি। চলুন, আপনাকে এবার কি করতে হবে, আপনার যে ব্রাউজার আছে ব্রাউজারটা আবার ওপেন করতে হবে। ব্রাউজারটা ওপেন করার পর আপনি এখানে লিখবেন nogod.com.dd, এটা লিখে কিবোর্ডের এন্টার বোতামটি প্রেস করুন। আমরা নগদের ওয়েবসাইটে চলে যাব। এখন এই যে নগদের ওয়েবসাইটটি চলে এসেছে। এবার পেজটাকে স্ক্রল ডাউন করে একটু নিচে নামুন, আর একটু নামতে হবে, আরো একটু নামতে হবে। একবারে নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস, অথবা এখানে লেখা থাকতে পারে বাংলায় যোগাযোগ। এইটাতে একবার ক্লিক করবেন মাউসের লেফট পয়েন্টে। ক্লিক করার পর একটু নিচে নামুন। একটু নিচে নামার পর এখানে আপনি যে দেখতে পাচ্ছেন রাইট ইউর নেম, অর্থাৎ এখানে আপনার নাম লিখবেন। এরপরে আরেকটা ফিল্ড দেখতে পাচ্ছেন, এখানে আপনার ইমেল আইডিটা লিখবেন। এরপরে রাইট ইউর মেসেজ, অর্থাৎ আপনার বার্তা যেটি বা আপনি যেটা বলতে চাচ্ছেন, আপনি যে বিষয়টা তাদেরকে জানাতে চাচ্ছেন, এটা এখানে লিখবেন। তবে লেখার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো এখানে, সেটা হচ্ছে যে আপনার পরিচয়টা আপনি দিয়ে দেন, কারণ আপনার নাম বা ইমেল আইডি দিয়ে আপনার পরিচয়টা এখানে স্পেসিফিক হচ্ছে না। তা আপনি এখানে দিয়ে দিতে পারেন যে আমি প্রধান শিক্ষক অমুক বিদ্যালয়, এই কথাটা উল্লেখ করে দিলে আমার মনে একটু ভালো হবে। এরপরে আপনার সমস্যাটা আপনি এখানে উল্লেখ করুন। করার পর এখানে যে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এটাতে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটার উপরে একবার ক্লিক করলে এটা চেক হয়ে যাবে, অর্থাৎ একটা টিক চিহ্ন উঠে যাবে এখানে। তারপরে এই যে সাবমিট দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনটাতে আপনি ক্লিক করলে আপনার যে অভিযোগটা আছে বা আপনি যা বলতে চাচ্ছেন, যা জানাতে চাচ্ছেন, এই জিনিসটা তাদের কাছে চলে যাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা আপনার এটার আবার উত্তর পাঠাবে। আপনি যে ইমেল ঠিকানাটা দিয়েছেন উপরে, সেই ইমেলের মধ্যে আপনার কাছে একটা ইমেল চলে আসবে নগদের ওয়েবসাইট থেকে। তো এইভাবে আপনি আপনার সমস্যাটার সমাধান করে নিতে পারেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।